যেসব উৎসব দেশের অর্থনীতির চাকা সচল রাখে তার মধ্যে অন্যতম কোরবানির ঈদ। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে, কোরবানিকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে লেনদেন হয় অন্তত ৬০,০০০ কোটি টাকা, যার মধ্যে শুধু রাজধানীতেই হয় ২০,০০০ কোটি টাকারও বেশি। আমরা জানি ঢাকা একটি জনবহুল শহর, তাই এখানে হাট বসানোর জন্য বিশেষ কিছু শর্ত দেয়া হয়, যার মধ্যে রয়েছে আবাসিক এলাকায় হাট না বসানো, সড়ক বন্ধ করে পশু বিক্রি না করা সহ বেশ কিছু বিষয়। তবে বিগত বছরগুলোতে অভিজ্ঞতা বলছে, এসব নিয়ম অমান্য করার পরও কোনো ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। এমনকি হাট শেষ হবার পর হাটের বর্জ্য অপসারণের শর্তও অমান্য করে ইজারাদাররা। এসব শর্ত অমান্য করলে জামানত বাতিল করার নিয়ম থাকলেও তা কার্যকরের তেমন কোনো নজির নেই, বরং জামানত ফিরিয়ে দেওয়া হয়েছে ইজারাদারদের। দর্শক, কোরবানির পশুর হাট এবং এর ব্যবস্থাপনা নিয়ে আজ সারাদিন এখন টেলিভিশন সংবাদ প্রচার করেছে। আগামী ১ ঘন্টা আমরা এ নিয়ে আরও বিস্তর আলোচনা করব। এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি হাট দরবার, আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। এখন প্রকাশে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, আছেন নগরবিদ স্থপতি ইকবাল হাবিব এবং আমার সহকর্মী এখন টেলিভিশনের প্রতিবেদক শম্পা বিশ্বাস। আপনাদের স্বাগত। দর্শক, এছাড়া সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী এবং রংপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মোকাররম হোসেন। মোকাররম, আপনি নিশ্চয়ই রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এছাড়া কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন আফতাবনগর কোরবানির পশুর হাটের সাবেক ইজারাদার এম এ মান্নান, এবং রংপুর থেকে আরও যুক্ত হবেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মিজানুর রহমান মিজু। যে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা শুরুতে একটু জানতে চাইব, আমাদের আজ সারাদিনে নিয়ে সংবাদ প্রচার হয়েছে, সেই সংবাদগুলো প্রচার করেছে আমার সহকর্মী শম্পা বিশ্বাস, মোকাররম হোসেন সহ অনেকেই। আমি একদম সব আপনার কাছে ছোট্ট করে জানতে চাইব, মূল আলোচনায় যাওয়ার আগে রাজধানীর এই ২ সিটি কর্পোরেশনের হাটের কি অবস্থা, ছোট্ট করে। রাকিব, ২ সিটি কর্পোরেশনে এবার ২০টি স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ২০টি হাট বসেছে। আমরা আজকে গাবতলীর হাটে গিয়েছি, সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত সেখানে ছিলাম। যেই চিত্রটি প্রথমেই আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে, ওখানে আমরা যেটি দেখেছি, একটি গরু রাখার বা একটি পশু রাখার জন্য নির্ধারিত যতটুকু জায়গা থাকার কথা, এবার বলা হচ্ছে যে তার থেকে অনেক বেশি পশু এই হাটে এসেছে। ফলে গরু রাখার যে জায়গাটুকু থাকার কথা সেটির যেমন সংকট দেখা দিয়েছে। আমাদের কি বলা হয়ে থাকে যে যখনই পশু বেশি হয়ে যাবে তখন নিজ দায়িত্বে যেই হাটে জায়গা আছে সেখানে গরুর ট্রাকগুলো পাঠিয়ে দেওয়ার কথা, কিন্তু হাটের ইজারাদাররা সেই অতিরিক্ত মুনাফা লাভের আশায় তারা কিন্তু কোনো ট্রাক ফিরিয়ে দিচ্ছে না, বরং যেটি করছে জোর করেও কোনো কোনো হাটে গরু ঢোকাতে দেখা গিয়েছে। যে মফস্বল শহর থেকে যে ট্রাকগুলো ঢুকছে ঢাকায়, সেগুলোকে জোর করে একরকম এই হাটে নিয়ে আসা হচ্ছে যে এখানেই আসতে হবে। অনেক সময় ভয় ভীতি দেখানোর অভিযোগও আমাদের কাছে খামারিরা করেছে। আমরা যতক্ষণ ছিলাম হাটে আমরা কিন্তু কোনো ব্যবস্থা দেখিনি। আর কর্তৃপক্ষের যেটি ভাষ্য, আজকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্রিফিং ছিল, র্যাবের ব্রিফিং ছিল মূলত। তারাও কিন্তু আমাদেরকে বারবার বলছে যদি কেউ অভিযোগ করে তাহলেই তারা ব্যবস্থা নেবে, অর্থাৎ অভিযোগ না করলে কোনো ব্যবস্থা হাট বসছে কিনা। এবারও আবাসিকের মধ্যে হাট বসছে, তবে এবার আফতাবনগরের যে হাটটি ইজারার কথা হচ্ছে সেটি বাতিল হয়েছে। এর পাশাপাশি কিন্তু বনশ্রীতে যে হাটটি বসে সেটি তেজগাঁওতে যেই হাট মাঠের মধ্যে বসার কথা সেটি মূল রাস্তার উপরে বসাচ্ছে এবং যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্ন বলা যায়। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে আমরা ফিরবো। আমি একটু মোকাররমের কাছে যেতে চাই। মোকাররম, আপনি নিশ্চয়ই রয়েছেন রংপুর থেকে, একদম ছোট্ট করে জানতে চাইবে মূল আলোচনা ঢুকবার আগে। মোকাররম, রংপুর কিংবা সৈয়দপুর এখানে অনেক বড় পশুর হাট বসে, সেখান থেকে বিভিন্ন শহর ঢাকা সহ বিভিন্ন জায়গায় পশু আসে, এসেও থাকে। রংপুরের কথা কি বলবেন, সেখানে হাটের কি অবস্থা, ব্যবস্থাপনা কতটুকু মানুষের জন্য ব্যবহার উপযোগী?
রাকিব, রংপুরে কিন্তু প্রাণী সম্পদ যে অফিস রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে রংপুরে 25,000 খামারি রয়েছে এবং এই 25,000 খামারি যারা পশু পালন করছেন তারা কিন্তু বছরের এই কোরবানির বাজারটিকে ধরবার জন্যই তারা উদ্গ্রীব হয়ে বসে থাকেন এবং ঘটেছেও তাই, যার ফলে রংপুর জেলার বিভিন্ন জায়গায় আনাচে কানাচে কিন্তু হাট বসেছে। রংপুর জেলা প্রশাসনের তথ্য বলছে রংপুর জেলায় 25টি স্থায়ী হাট রয়েছে এবং কোরবানি উপলক্ষে অস্থায়ী 53টি হাটের অনুমতি দেওয়া হয়েছে এবং রংপুর সিটি কর্পোরেশনের কথা যদি বলি, এখানে 4টি হাট রয়েছে সিটি কর্পোরেশনের এলাকার মধ্যে, যার মধ্যে 2টি হাট সিটি কর্পোরেশনের সম্পত্তি অর্থে সেটি ইজারা দেওয়া আছে এবং 2টি হাট বসার অনুমতি দেওয়া আছে। তার মধ্যে 3টি হাট হচ্ছে রংপুর শহরের একেবারেই বাইরে। যদি বলি বুড়িরহাটে একটি হাট রয়েছে, সেটাও সিটি কর্পোরেশন অনুমতি দেওয়া আছে। আর রংপুর নগর থেকে দিনাজপুর যাবার রোডে নিশপেতগঞ্জ এবং নজরের হাটে 2টি হাট রয়েছে এবং রংপুর শহরের একেবারে প্রাণকেন্দ্র বলা যায় শতবর্ষী কারমাইকেল কলেজের একেবারে প্রবেশদ্বারে লালবাগে একটি বড় পশুর হাট রয়েছে, যেটি কিন্তু সারা বছরই নিয়ম মেনে বসানো হচ্ছে কিনা হাটগুলো, সেই পশুর হাটের বিস্তৃতি কিন্তু আশেপাশের সড়কেও ছড়িয়ে যায়। হাটগুলো নিয়ম মেনে বসানো হয়েছে ঠিকই, কিন্তু যখন পশুবাহী ট্রাকগুলো অর্থাৎ রংপুর শহরে ঢুকবার আগেই কিন্তু অর্থাৎ বদরগঞ্জ থেকে যদি কোনো পশুবাহী ট্রাক বা ছোট ছোট ভটভটি নচিমন করিমন রংপুর শহরে আসতে যায়, অর্থাৎ হাটের তার যে কাঙ্ক্ষিত হাট, সেই কাঙ্ক্ষিত হাটে আসার আগেই যে কোনো হাট যদি পড়ে যায়, সেখানকার কর্তৃপক্ষ যারা আছে, ইজারাদার যারা রয়েছে, সেখানকার যে মানুষজন আছে তারা কিন্তু অনেকটা বাধ্য করেন সেই ট্রাকগুলোকে সেই হাটেই নামিয়ে সেখানেই পশু বিক্রি করতে। এবং আমরা দেখছি অনেক জায়গায় ইজারাদাররা কিন্তু নির্ধারিত যে ফি অর্থাৎ গরু বেচা বিক্রির উপরে যে ধরনের ফি দেবার কথা তার অতিরিক্ত ফি নেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে গতকালকে রংপুরের বুড়িরহাটে বেশ একটা বড় মোটা অঙ্কের টাকা কিন্তু জরিমানাও করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বলা যায় এই পশুর হাটগুলোকে নানাভাবে নিয়মের বেড়াজালে আটকানোর যে প্রচেষ্টা, সেই নিয়মের মধ্য থেকেও যেহেতু তদারকির যথেষ্ট ঘাটতি আছে, সেই তদারকির ঘাটতি থাকার ফলে যেহেতু নিয়ন্ত্রক সংস্থার লোকজনদেরকে সার্বক্ষণিক সেই হাটগুলোতে পাওয়া যায় না, যার ফলে তৃণমূল থেকে আসা যে খামারিরা রয়েছেন, যে কৃষকরা রয়েছেন, তারা কিন্তু সবসময় এই ইজারাদারদের যে একটা বড় সিন্ডিকেশন থাকে তাদের সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে পারে না, যার ফলে অনেক একটি সমস্যার মধ্যে তারা পড়ছেন। আপনাকে ধন্যবাদ মোকাররম, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা হয়তো শব্দ শুনতে পাচ্ছি কিনা সেটি একটু দেখবার জন্য আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে যারা রয়েছেন। যে আমার সঙ্গে রয়েছেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। একটু আপনার কাছে আমি জানতে চাইব, আমরা দুই সিটির কথা শুনছিলাম, ঢাকা এবং রংপুর। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন ঢাকার স্টুডিওতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন স্থপতি ইকবাল হাবিব, নগরবিদ। আপনার কাছে জানতে চাইব, সিলেটের এই যে আমরা দেখলাম দুই সিটিতেই কিন্তু অভিযোগ আছে হাট নিয়ে, যে নিয়ম মেনে করবার কথা, আবাসিক এলাকায় করার কথা না, সড়ক বন্ধ করার কথা না, সেটি কিন্তু সিলেটেও একই অভিযোগ রয়েছে। আমি যদি আপনাকে একটু তথ্য বলি, সিলেটের মোট 8টি হাট বসবার কথা, সেখানে কিন্তু একটি স্থায়ী গরুর হাট রয়েছে গাজীর বাজারে, কিন্তু এছাড়াও কিন্তু আমরা দেখি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু কয়েকটি হাট বসেছে, আবাসিক এলাকার মধ্যে রয়েছে এবং রাস্তাঘাট কিছু বন্ধ করা হয়েছে, মেইন রোড বন্ধ করা হয়েছে। শাহী ঈদগাহ মাঠে যে পিছনে খেলার মাঠটি রয়েছে সেখানে হাট বসার কথা থাকলেও সেটি কিন্তু মেইন রোড পর্যন্ত চলে এসছে। আপনি কি বলবেন, কেন নিয়মগুলো পুরোপুরি পালন হলো না সিলেটে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যারা এখন টিভির সাথে আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই সিলেটবাসীর পক্ষ থেকে। তো আপনি যে অভিযোগটি করছেন এটা 100% সঠিক না। আমরা যে 8টি পশুর হাট দিয়েছি ইজারা, এর বাইরে কোনো হাট আমরা বসতে দিচ্ছি না। কিছু কিছু জায়গায় হয়তো সামনে চলে আসতে পারে, এইটাও আমরা তদারকি করছি। আমার সাথে মিড ডেতেই আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি আমাকে কথা দিয়েছেন কোনো জায়গায় আপনার যে আমাদের নির্ধারিত স্থানের বাইরে কেউ পশুর হাট বসাতে পারবেন না। আপনি যে কথা বলেছেন আমরা এখন থেকে আবারও এটাকে তদারকি বাড়িয়ে দেব বলে আমি যদি আপনাকে নির্দিষ্ট করে বলি, সিলেটের শাহপরান, মেজর টিলা এবং টিলারগড়ে অস্থায়ী বাজারে খালি জায়গায় হাট বসার কথা, কিন্তু সেই হাট কিন্তু আপনার সিলেট তামাবিল মহাসড়ক দখল করেছে, সেখানে বাজার দখল করেছে। এটি কিন্তু একদম সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। না না না, সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ থাকার কথা না। যারা ইজারাদার তারা হয়তো কিছু, হ্যাঁ তারা হয়তো, আপনি যে কথা বলছেন আমি অবশ্যই আপনার এই কথা আমলে নিয়ে আমি এখন থেকেই এটাকে আবারও তদারকি বাড়িয়ে দিব যে তারা তাদের নির্ধারিত স্থানের বাইরে তারা আসছেন কিনা।
তো আমি আপনার নোটেড আপনার কথাটা, কিন্তু আমার এখন পর্যন্ত আমরা যে জায়গায় দিয়েছি তারা স্থানেই আছেন। এর বাইরে যদি কেউ শহরের বাইরে কিছু করে থাকেন এটা আমাদের জানার বিষয় না। আমরা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন আমাদের যে নির্ধারিত জায়গা যেগুলোতে আমরা ইজারা দিয়েছি যে পশুহাট বসানোর জন্য, কুরবানির জন্য, বিশেষ করে এই ঈদুল আজহার জন্য, এইটার বাইরে কাউকে অ্যালাউ করা হবে না। আমরা একটু পরে থেকেই আপনি যখন আমাকে বললেন আমি নিজেই বাইরে হচ্ছি এবং এটা আমরা তদারকি করব। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু ইকবাল ভাই আপনার কাছে যেতে চাই। দুঃখিত, অনেকক্ষণ আমরা এদিকের বিভিন্ন দিকের কথা শুনছিলাম, আপনারা বসে আছেন। আপনি ঢাকার কথা শুনলেন, রংপুরের কথা শুনলেন, সিলেটের কথা শুনলেন। কি কথা আসলে হাট নিয়ে, কি হওয়ার কথা, মানদণ্ডটা কি, সেটি কতটুকু হচ্ছে? প্রথমে আপনাকে বুঝতে হবে যে ঈদ হঠাৎ করে অনেক বছর পর আজকে এসে হাজির হচ্ছে না, কোরবানির ঈদের মতো ঈদ। দ্বিতীয়ত আপনাকে এটাও মেনে নিতে হবে যে আমাদের যে সড়ক ব্যবস্থা, হাট বাজারে যে বন্দোবস্ত মহাসড়ককে জুড়ে, এবং একই সঙ্গে একটি হাটের যে কতগুলি কর্মকাণ্ড, এখানে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট রয়েছে, অর্থাৎ গরু আসবে, নামবে, আবার কেনার পরে সেটি আবার যাবে। আর এটা হচ্ছে বাজারের একটা বন্দোবস্ত রয়েছে, এবং সেই সঙ্গে ক্রেতা এবং বিক্রেতার আসা যাওয়ার তাদের সুবিধা যেটা বন্দোবস্ত। তার মানে এই পুরো বিষয়গুলো নবীন না হওয়া সত্ত্বেও প্রতি বছর একই আলোচনা বারবার করতে হয় কেন, এই প্রশ্নটা আমাদের তোলা দরকার। এই প্রশ্ন করছি এই জন্যে, যা তার মানে আমরা ফি বছর এই বিষয়গুলোকে নিয়ে একটি আধুনিকায়ন, আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করব। তাহলে কেন আমরা ব্যাখ্যাতিকভাবে, এটা আমি বুঝছি না যে কী কারণে আমরা এই পুরো পর্যালোচনা করে এটাকে একটা গ্রন্থিবদ্ধ করতে পারি না। আজকে যদি আপনাকে পরিষ্কার করে বলি, তার আগে আপনি সিলেট সম্বন্ধে বলছিলেন, সিলেটের তামাবিল আবার সিলেট সিটি কর্পোরেশনের বেতনে না। তার মানে এখানে শুধু মেয়রে না, জেলা প্রশাসকরাও যায়, তাদেরকেও অংশগ্রহণ করতে হবে। কেন বলছি কথাটা, আমাদের কতগুলো হাইওয়ে রয়েছে, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা রংপুর। আপনি যদি হাইওয়ে ধরেন, আমাদের পুলিশ কিন্তু তীব্রভাবে 57টি হাটকে চিহ্নিত করেছিলেন, এগুলো যানজটের কারণ হবে। এই মুহূর্তে আপনাদের সারাদিন ধরে আপনাদের রিপোর্টগুলি দেখে বুঝলাম 57টি নয়, মোটামুটিভাবে প্রায় 111টি জায়গায় এই প্রবল তাণ্ডব চলছে। কেন? এই যে গরুর আসা যাওয়া, তার নামানো এবং তার নিয়ন্ত্রণ করা, এখানে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা যা যা কমিটমেন্ট করেছিল জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপাররা অথবা মেয়ররা, সেগুলো দৃঢ়তার সঙ্গে পালন করছেন না। ফি বছরের মধ্যে তারা মনে করছেন এবছরও যা হবার তাই হবে। এর ফলে মনে রাখতে হবে, গরু শুধু আসা যাওয়া করছে না, মানুষও কিন্তু ঈদে বাড়ি ফিরছে, তারা কিন্তু ভীষণভাবে বিব্রত অবস্থা পড়ছে। আজকে সারাদিন বিভিন্ন জায়গায় 2 থেকে 4 ঘন্টা জানে থাকে নাই, এরকম একটা রুটো প্রচন্ড জ্যাম ছিল, এবং এর অন্যতম প্রধান কারণ এই হাটগুলো। এবং এগুলি কিন্তু কুমিল্লায় কয়টি, গাজীপুর এলাকার কয়টি, বগুড়ায় কয়টি, বগুড়া 17টি, প্রত্যেকটা সুচিহ্নিত থাকা সত্ত্বেও রংপুরের 9টি। এগুলি কিন্তু ধরা হয়েছিল যে হাটগুলো মাঠে, ময়দানে, খোলা জায়গায়, মহাসড়ক থেকে সরে গিয়ে হবে, মহাসড়কের সাথে যেখানে লোকাল সড়ক রয়েছে তার পাশে হবে। আমরা তাহলে করতে দিলাম কেন? প্রথম কথা হলো এই। 2 হলো এই যে একটা পরিকল্পিতভাবে ব্যবস্থাপনা করা, সেটাই বা করলাম না। আমি আপনার প্রশ্নে ধরে যেতে চাই মিজান ভাইয়ের কাছে, আমরা করতে দিলাম কেন এটি বলেছি। তার আগে মিজান ভাইকে যদি একটু প্রশ্ন করি, যেহেতু উনি এই 2টা সিটি কর্পোরেশনের একটার অন্তত দণ্ডমুণ্ডের কর্তা, ধরেন আমাদের যে মুখগুলো, 5টা মুখ থেকে ঢাকাতে বেরোনো, গাবতলির মোড়ে বা আমাদের ওনার যে এলাকা, এই যাত্রাবাড়ি হয়ে চিটং যাওয়ার মোড়ে, এর মুখের এই হাট বাজারগুলি এত বছর আলোচিত হওয়ার পরও কেন আমরা দিচ্ছি? কেন আমরা 3টা পরে আমার নিয়ন্ত্রণ করতে পারছি? আমরা আপনার কাছে শুনতে চাই। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, খুব প্রিয় উপস্থাপক আমার, এবং সম্মানিত স্থপতি ইকবাল হাবিব, এবং সংবাদ পাঠিকা প্লাস মাঠ পর্যায়ের যিনি কর্মী সংবাদ, এবং সংযুক্ত আছেন মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন, এবং সাংবাদিক রংপুর জনাব মোকারম, এবং দর্শক শ্রোতাবৃন্দ, সর্বোপরি এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। যে বিষয়টি বলেছেন, আমি প্রথমেই বলবো যেটি হচ্ছে যে আসলে হাটটা কেন, হাটটি আসলে এটি সোজা কথা হলো যে আমাদের এই পশু বা ত্যাগের একটি বিষয় চিন্তা করে, এবং আরেকটি শব্দ আমরা যোগ করেছি, সেটা হলো অস্থায়ী। আসলে একটি স্থায়ী অবকাঠামো যদি হয়,
সেটির ক্ষেত্রে হয়তো আমি এটি পরিকল্পিতভাবে সব কিছু আমার করে, এটা 3 দিন 4 দিনের জন্য হয়। আরেকটি দেখেন যে সময়ের পরিক্রমায় কিন্তু আজকে অনেক হাট ছিল, কিন্তু আজকে সময়ের বিবর্তনে এটি কিন্তু একটি ক্যাচমেন্ট এরিয়াকে সুনির্দিষ্ট করেই কিন্তু খুব সীমিত সংখ্যক করেই কিন্তু দেয়া হয়েছে। এখন আসলে ওইভাবে বাস্তবে এটি স্বীকার করতে দ্বিধা নেই। আমি যদি বলি যে আজকে কমলাপুরে আমার এটি মাঠ ছিল আগে যেখানে বসে, কিন্তু এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কিংবা বর্তমানে বাস্তবতা এই সময়টা আমার জন্য এটি ক্রাইং নিড, কারণ আমার জনগণ সেটি চাচ্ছে, কারণ সে পশু কোরবানি দিবে, সে কোথায় যাবে? এখন সে তাকে যদি গাবতলী পর্যন্ত যেতে হয় তখন তো এটি আরও জটিলতা সৃষ্টি করবে। সেই কারণে আসলে বাস্তবতার কারণেই কিন্তু আসলে এটি আমাদেরকে কিছুটা স্যাক্রিফাইস আমি বলবো যে করতে হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি সেখানে কিভাবে মানুষজনকে সবচেয়ে কম পেইন দিয়ে, কম দিয়ে যানজট কিভাবে নিরসন করা যায়, ন্যূনতম পর্যায়ে রাখা যায়, পাশাপাশি এই গরু বা পশু ক্রয় বিক্রয়ের যে সুবিধাটি নিশ্চিত করা যায় সেটি কিন্তু সবসময় আমরা সেই জন্য সেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি, এবং তাদের পূর্বেই কিন্তু হাট দেওয়ার আগেই, দ্যাট ইজ আমরা 5 দিন আগে যেটি মাঠ পর্যায়ে যাচ্ছিল তার সাথে কিন্তু ইজারাদের সাথে এবং আমাদের পুলিশ প্রশাসন সহ আমরা সহ সিটি কর্পোরেশন প্রত্যেকে বসেছিলাম যে ন্যূনতম, কারণ তারাও এখানে ব্যবসা করতে আসছে, মানুষেরও চাহিদা আছে, সেগুলা বিবেচনা করে সুসমন্বিতভাবে কিভাবে এটিকে করা যেতে পারে তারই আলোকে কিন্তু সকল প্রশাসন, এবং সবসময় এটি বলা হয়েছে রাস্তাটা যাতে অন্তত পাসেবল থাকে, সেই জন্যই কিন্তু আজকে এটি আপনাকে চিন্তা করতে হবে। আজ থেকে 10 বছর আছে আগে যে পরিমাণ যানবাহন ছিল এখন কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি যানবাহন ছিল, সেই বিষয়গুলো আপনাকে বিবেচনা করতে হবে। আমি একটু জানতে চাইবো, আপনার কাছে জানতে চাইবো, এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র রয়েছে তার কাছে জানতে চাইবো, এবং আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, তার সঙ্গে 3 জনের কাছে একই বিষয়ে জানতে চাওয়া আমার, সেটি হলো যে আমরা প্রায় অভিযোগ করি, যেটি আমাদের সম্পাদক একটু বলছিল, মোকাররমা বলছিল, যে হয়তো একজন যারা পশু নিয়ে আসেন, যারা ব্যবসায়ী বলি বা বিভিন্ন জায়গা থেকে শহরে নিয়ে আসে যে ব্যবসায়ীরা, পশু ব্যবসায়ী, তারা হয়তো একটি হাটের উদ্দেশ্যে আসেন, যে সে হয়তো গাবতলী হাটে যাবেন কিংবা সে হয়তো বসিলা হাটে যাবেন, কিন্তু তার আগেই অন্য হাটের সামনে থেকে ইজারাদাররা জোর করে, এবং এমনও শোনা যায় যে ট্রাক ড্রাইভারকে বা যারা সেখানে থাকেন তাদেরকে মেরে জোর করে ঢুকানো হয়। এটি কেন এখনো বন্ধ করতে আপনারা পারলেন না? আমি সে উত্তর জানবো, তবে দর্শক তার একটা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম কোরবানির হাটের প্রস্তুতি নিয়ে। যে আমি একটু শুরুতে সিলেটে যেতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। আমরা যে প্রশ্নটি করেছিলাম বিরতির আগে, যে একজন পশু ব্যবসায়ী সে তার যে লক্ষ্য বা যেখানে যেতে চান যে হাটে, সেখানে কেন যেতে পারেন না? আগেই কেন অন্য ইজারাদাররা জোর করে তাকে তাদের যে হাটে প্রবেশ করিয়ে দিচ্ছেন, এটি মানে কেন দেখা হচ্ছে না? এটা আসলে আপনার কথাটা সত্য, কিছু কিছু পয়েন্টে গত যে ঈদে এটা ঘটেছে, কিন্তু এবার আমাদের যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু এটাকে মেকশোর করছেন যে এরকম যাতে জোরপূর্বক একটি জায়গা থেকে অন্য জায়গায় ট্রাক নেন, যাতে কেউ না নিতে পারে। এটা আমরা সমস্ত আমাদের সিটিতে, স্পেশালি আমাদের সিটি কর্পোরেশনের এলাকায় কাউকে আমরা এটা অ্যালাউ করছি না, এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা টিম অলসো ওয়ার্কিং অন ইট, এবং আমাদের মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই আমরা কাজ করছি, এবং আমরা মেকশোর করব যাতে এ ধরনের ঘটনা আবার পুনরাবৃত্তি না হয়। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। একটু রংপুরে যেতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে যারা ব্যাপারী, যারা পশু ব্যবসায়ী, তারা কেন তাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছেন না? এই বিষয়গুলো তো আপনাদের দেখবার কথা ছিল, সেটি কি আসলে দেখা হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের সিটি কর্পোরেশনের মাঝে 4টি হাট রয়েছে। একটা বুড়ির হাট, লালবাগ হাট, চৌরার হাট আর নিসবেতগঞ্জের হাট। তো না, 4টি থাকলেও কিন্তু আপনাদের অভিযোগ আছে বিভিন্ন জায়গায় কিন্তু সড়কের মধ্যে আবাসিক এলাকায় আরো অনেক হাট বসেছে। না, সেটা আনঅফিশিয়ালি কিছু বসেছে, কিন্তু
আমাদের এখানে নিরাপত্তা যারা দায়িত্বে আছেন, পুলিশ প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ প্রশাসন, তাছাড়াও আমাদের সিটি কর্পোরেশনের মনিটরিং টিম আছেন, বজ্র ব্যবস্থাপনা সহ বাজারের যে আমাদের মনিটরিং টিম আছেন, আমাদের সর্বক্ষণই আমরা মনিটরিং করছি। এরকম কিছু আমাদের এখানে ঘটনা ঘটেনি এ পর্যন্ত। এবং আরও যে 2 দিন ঈদ পর্যন্ত 2 দিন আছে, আমাদের বাহিনী টিম সজাগ আছে ইনশাল্লাহ। আশা করছি এরকম কিছু ঘটনা ঘটবে না। জি, আপনাকে ধন্যবাদ। এগুলো একটু আপনার কাছে ফিরতে চাই। এই যে বিষয়টি জোর করে ঢোকানো, আমরা নিশ্চয়ই দক্ষিণের প্রধান নির্বাহী কিছু বলবেন, তার আগে আপনার কাছে জানতে পারি এটি কেন করা হয় মূলত? এটি একটি সমন্বয় না করার অপরাধ, এবং এবার কিন্তু তার জন্য সরকার, গতবার আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং তারা একটা সচেষ্ট হয়েছিল। আপনাকে পরিষ্কার করে বলি, যেই সমস্ত জায়গাগুলো বাজার থেকে গড়িগুলো সংগৃহীত হয়, অর্থাৎ এই খামারিরা যেসব জায়গায়, যেসব জেলায়, সেসব জেলা প্রশাসকে বলা হয়েছিল উইথ পুলিশ প্রশাসন, তারা প্রত্যেকটা গাড়ির সামনে লিখে দিবে ঢাকার কোন মার্কেটে সে যেতে চায়, কোন হাটে তিনি যেতে চায়, সিলেটের কোন হাটে তিনি যেতে চান, এবং সেই অনুযায়ী গাড়িকে পাহারা দিয়ে, অর্থাৎ গাড়িকে অন্য হাট থামাবে না, এটা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে আইজিপি বিশেষ নির্দেশনা প্রদান করেছিলেন গত কয়েকদিন আগের মিটিংয়ে। কিন্তু সেটা মাঠ পর্যায়ে কার্যকর, যে এবার বোধ প্রথম, সেই জন্য হয়তো মাঠ পর্যায়ে কিন্তু এবার আমরা কার্যকর হতে এখনও দেখছি না। তবে আজকে ওনারা ব্রিফিং করেছে, সম্পাদ সেখানে ছিলেন, উনি বলতে পারবেন। আমরা মনে করি যে পুলিশ প্রশাসনের এই নতুন সিদ্ধান্তটা জেলা প্রশাসনের সাথে সমন্বিত করে এটি যদি কার্যকর হয়, তাহলে এই ঘটনাটা তড়িৎ ব্যবস্থা নেওয়া যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা গাড়ির সামনে লেখা থাকবে এটা কোন হাটে যেতে চায়, এবং প্রতিমধ্যে প্রত্যেক হাটের সামনে পুলিশের দায়িত্ব হবে ওই হাটের আগে যদি একে বাধা দেওয়া হয় সেটাকে অবশ্যই প্রতিহত করা। একটা সিস্টেমের মধ্যে পুরো জিনিসটাকে আনা কিন্তু খুব কঠিন না। বাংলাদেশ তো ছোট্ট দেশ, এই জায়গায় এই যে সর্বাঙ্গীনতা নিয়ে পরিকল্পনার প্রয়োজন, এই কথাটা বারবার বলছিলাম, সেই জায়গায় বোধহয় আমরা আরও স্মার্টলি হ্যান্ডেল করার সময় এসেছে। কারণ এইভাবে করে বর্বরচিতভাবে যেভাবে আমরা কোরবানি করতাম, তার থেকে কিন্তু আমরা অনেক আধুনিক হচ্ছি। এই জায়গাগুলো সমন্বয় করলে কিন্তু ব্যাপারটা চলে যায়। আমাদের সঙ্গে একজন ইজারাদার রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার যে আফতাবনগর যেটি পশুহাট ছিল আগে, সেটার মূলত ইজারাদার ছিলেন এম এ মান্নান। এবার যদিও আপনারা জানি যে আফতাবনগর হাট আইনগত কারণে বসানো হয়নি, আমরা নিশ্চয়ই তাকে পাবো, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু তার কাছে জানতে চাই, বা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কেন জোর করে ব্যাপারীদের যে গাড়িগুলো বা ট্রাকগুলো ঢুকিয়ে দেওয়া হয়, আমরা তাকে পাবো নিশ্চয়ই। তার আগে একটু আপনার কাছে জানতে চাইবো, আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও, এটি কি দেখভাল করার দায়িত্ব আপনাদের মধ্যে পড়ে না আদৌ? অবশ্যই আমি এই ক্ষেত্রে বলতে পারি, সেটি হচ্ছে সুস্পষ্ট। গত 9 তারিখে আমাদের সাথে যখন সমন্বয় সভা হয়, তখন কিন্তু আমরা এটি পুলিশ প্রশাসন এবং ইজারাদারকে এই বিষয়টি বলেছি যে খামারি বলেন যা গরু বিক্রেতা, আপনি ইজারাদার, আপনি তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার গাড়ি যেখান থেকে ছাড়ুক, প্রথমত আপনি কোন হাটে যাবে সে যেন একটা ব্যানার লাগিয়ে দেয়, যেন সে ওইভাবে সরাসরি আসতে, যাতে পুলিশ প্রশাসন তাকে ওইভাবে সহযোগিতা করে, এবং সেভাবে আমাদের উদ্যোগ। আমার মনে হয় এই কারণে অন্তত এই গত অন্যান্য যে কোনো বারের চেয়ে এই অনাকাঙ্ক্ষিত বা এই অসুস্থ প্রতিযোগিতাটা অনেকটা হ্রাস পেয়েছে। এবং আমরা বিশেষ নৌ পুলিশের মধ্যে, বিশেষভাবে আমি যদি বলি যে শীতলক্ষার পারে আমাদের ড্যামরা এলাকার সেই বিষয়গুলো আছে, যেন বুড়িগঙ্গার পারের বিষয়গুলো, নৌ পুলিশের বিষয় আছে, যেন সড়ক পথের ইয়েগুলো আছে, কাশপুর বলেন কিংবা গাবতলী বলেন, সেখানে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোর সিদ্ধান্ত হয়েছে যাতে ইজারাদার তার ভূমিকাটা পালন করে এবং উনি যেন তার নেটওয়ার্কটা ওইভাবে বিল্ড আপ করেন, যাতে এবং এটি তারা নিয়ন্ত্রণ কক্ষ পুলিশে তার গাড়ি আসতেছে, কে নিয়ে আসতেছে, কোন নাম্বারে আসতেছে, কিভাবে আসতেছে, এগুলো ইনফর্ম করে, যাতে তাকে সহযোগিতা করে। আমরা আমাদের যে ইজারাদার একজন রয়েছেন এম এ মান্নান, আমরা তাকে পেয়েছি। আমরা একটু তার কাছে জানতে চাইবো, মান্নান ভাই আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে ইজারাদাররা বিভিন্ন ব্যাপারীদের যে পশুবাহী গাড়ি ট্রাক, সেগুলো জোর করে বিভিন্ন হাটে, আপনারা যার ইজারাদার যে হাটের দায়িত্বে থাকেন, আপনারা তাদেরকে ঢুকিয়ে ফেলছেন, তাদেরকে মারা হচ্ছে যদি আপনাদের কথা না শুনে, এমন অহরহ ঘটনা ঘটছে। এটি কেন করে থাকে ইজারাদাররা? আসলে আপনার কথাটা সত্য, একদম দুঃখজনক হলো চিরন্তন সত্য, এই কাজটা করে থাকে। এখন এটা এই ব্যাপারীদের গরুর ট্রাক ছিনতাই করা হয়, তারা তাদের কাঙ্ক্ষিত হাটে পৌঁছতে পারে না, এটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের হাতে নাই, প্রশাসন আরও জোরালো ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে এটা প্রতিরোধ করার জন্য। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের ঘটনা যেন না ঘটে। এবং এই ধরনের ঘটনা আফতাবনগরে অনেক ঘটেছে, সবচেয়ে বেশি কিন্তু আফতাবনগরেই ঘটেছে। আপনি যখন সেখানকার ইজারাদার ছিলেন, সেটি আপনারা কেন করতেন? আপনারা আপনি একটু না, আফতাবনগরে ঘটেছে একটু ভুল হবে বললে এটা
আমরা ঢাকা শহরে একটা মিডল পয়েন্টে পড়েছি, গরুগুলি এবং সবচেয়ে বেশি কিন্তু আপনার ওখানে ঘটতো যখন আপনি দায়িত্ব ছিলেন এখানকার। কমলাপুর হয়ে আমাদের না আমাদের হাটে এরকম ঘটনা ঘটছে বলে আমার জানা নেই, খুব বিচ্ছিন্ন যদি দুই একটা হতে পারে জানা নেই। আমরা এ ব্যাপারে সব থাকি যথেষ্ট ক্লিয়ার থেকে। আমরা মিডল পয়েন্ট, আমরা তো মানুষের গরু, আমাদের রাস্তা দিয়ে অন্য কোনো হাটে গরু যায় না, আমরা কোথা থেকে নিব? আমাদের গরুর ট্রাকগুলো চিন্তা হয়ে যায় হাটে আসার আগে। না আপনার কেন, আফতাবনগর ঢাকা শহরে সবচেয়ে বড় একটি হাট ছিল, মানুষের গরু ট্রাক নিতে পারে না। কিন্তু আমি জানতে চাই মানে মূল সমস্যাটা কি? আপনারা কি একটি মানে আপনারা কি একটি সংখ্যা থাকেন যে পশু পাবেন না বা আসবে না, এমন কোনো সংখ্যা থেকে এগুলো করা হয় কিনা? না, আপনার অবগত আছেন আফতাবনগর একটা ঐতিহ্যবাহী হাট, 24 বছরের ইতিহাস। আর এই হাটে কোনো জোর করে গরুর ট্রাক ঢুকাতে হয় না, কোনো কিছু করতে হয় না, ব্যাপারীরা তাদের ইচ্ছা, এবং খুব একটা সুন্দর মনোরম পরিবেশের হাট। আপনারা হয়তো জানা আছে এখানে ব্যাপারীরা নিজের ইচ্ছা আছে, আমরা কোনো জোর করে কোনো গরু ঢুকাই না, এরকম রেকর্ড আমাদের খুব কম আছে। অন্য হাটে হয় এগুলি, বাট আমরা এগুলি করি না ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আপনি কিন্তু শুরুতেই দুঃখ প্রকাশ করেছেন যে এটি করার কারণে, পরে আবার বলছিলেন যে তিনি এটি করে না। জি, এগুলো আমি একটু আপনার কাছে ফিরবো, আমাদের সঙ্গে মেয়রও রয়েছেন, তার সাথেও কথা বলবো। এই যে সামগ্রিক ব্যবস্থাপনা, আমরা একটু সিইও রয়েছে তার কাছে জানতে চাই। আমরা শুরুতে সম্পা যেটি বলছিল যে আবাসিক এলাকার মধ্যেও হাট বসছে, এটি নতুন কোনো ঘটনা কিন্তু নয়। আপনি যেটি বলছিলেন যে ঈদ তো হঠাৎ করে আসেনি, এটা নতুন কোনো ঘটনা নয়। মানে আবাসিক এলাকার মধ্যে কেন হাট বসাতে হবে? ঢাকা শহরে কি আসলে জায়গা কম, বা সিলেট যদি বলি আমাদের শহরগুলো, মানে বাস্তবতাটা কি আসলে? এটা কি এটি ব্যবসায়িক মূল উদ্দেশ্য, নাকি মানুষের ঘরের কাছে গেলে বেচা কিনে বেশি হয়? বিষয়টি কি সে উত্তরে জানবো। তবে দর্শক তাকে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম কোরবানির হাটের ব্যবস্থাপনা নিয়ে। আমরা একটু ইকবাল ভাই আপনার কাছে জানতে চাইবো, তার আগে আমি আবারও একটু যেতে চাই ইজারাদার রয়েছেন ইমাম মান্নান, তার কাছে ছোট্ট একটি বিষয় জানতে চাই। মান্নান ভাই, আপনার কথা নিশ্চয়ই শুনছেন, আমরা আপনার কাছে আরেকটি বিষয় জেনে আমরা আলোচকদের কাছে ফিরতে চাই। সেটি হলো একটি অভিযোগ বারবার ওঠে যে হাট শেষ হবার পরে ওই হাটটি কিন্তু পুরোপুরি ইজারাদারদের পরিষ্কার করবার কথা, এবং সেটি না করলে কিন্তু আপনাদের যে জমা থাকে সেটিও বাতিল করবার কথা, সেটিও কখনো করা হয় না। এই যে হাটটি আপনারা কেন পরিষ্কার করেন না, মানে এটি কেন? নিশ্চয়ই আপনি আপনার ঘরটি কিন্তু গুছিয়েই রাখেন, আপনি যে ঘরে বসবাস করেন, আপনার বেডরুমটি, কিন্তু আপনি যখন একটি হাট ইজারা নেন, সেটি আপনারা যখন বেচা কিনা শেষ হয়ে যায় সেটি ফেলে রেখে কেন যান আপনারা? জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের থেকে আমরা আমাদের যতটুকু করার দরকার আমরা করি, এবং আমরা বর্জ্য অপসারণের জন্য 10% ফিস দেই সিটি কর্পোরেশনকে, এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। আর বাকি যে স্থাপনা থাকে, বাঁশ, ডেকোরেটরের মালামাল, এগুলো সব আমরা 4-5 দিনের মধ্যে পরিষ্কার করে নিয়ে যাই। কিন্তু বর্জ্য অপসারণের জন্য আমরা 10% ফি দেই সিটি কর্পোরেশনকে, এটা তো সিটি কর্পোরেশনের কাজ। বর্জ্য অপসারণ তো আর আমাদের কাজ না। জি, আপনাকে ধন্যবাদ। এগুলো আপনাদের আমি একটু তার আগে যেতে চাই, যেহেতু প্রশ্নের বিষয়ে এসছে আপনাদের কাজ, তারা বলছে সিটি কর্পোরেশনকে তারা টাকা দেয় 10%, আপনারা তাহলে কেন সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা? এখানে উনি ওনার প্রশ্নেই বলেছে দুটো অংশ। আমরা কিন্তু দৈনন্দিন বর্জ্যগুলো উনি সুনির্দিষ্ট জায়গায় এনে দিবে, তারপরে কিন্তু আমরা সেটিকে আমাদের জায়গা, সেখানে কেন্দ্রীয় ভাগারে কিন্তু আমরা নিয়ে যাব, সেই কাজ আমরা করি। কিন্তু বিষয়টি হলো সত্যিকার অর্থে সেটি হচ্ছে যে যখন হাটটা ভেঙে যায়, সোজা কথা, হয়তো খুব খুশিতে অথবা খুব মনের দুঃখে, আমি এইভাবে বলতে চাই, সেটি হলো ওনারা কিন্তু মেলা শেষে সব কিছু ওই অবস্থায় ফেলে রেখে চলে যান। এটি সত্য। আমি গত বছরের অভিজ্ঞতাতে বলি যে এই ঘটনাটি ঘটেছে, এবং এটি ভবিষ্যতেও যে এটির সেই পরিবর্তন হবে কিনা আমি জানি না, কারণ হয়তোবা অনেক লাভ করেছে, খুশিতে চলে যাচ্ছে, কিংবা লস করেছে, মনের দুঃখে চলে যাচ্ছে। যদি চলে যায়, তারপর যে ব্যবস্থাটা আপনাদের নেবার কথা, জি, সেটি আপনারা আজও পর্যন্ত নিয়েছেন কিনা, নজির কি আছে? আমি আপনাকে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, গত বছরের ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আমি আপনাকে বলতে পারি যে গতবার একটি ইজারাদারকেও সিঙ্গেল ফার্দিং আমরা ফেরত দেইনি, শুধুমাত্র যেহেতু আমাদেরকে কাজ করতে হয়েছে এবং আমরা সেই টাকা দিয়ে আমরা নিজেদের নিজ দায়িত্বে। কিন্তু আইন কি বলে বা তাদের শর্ত কি বলে? শুধু কি টাকা ফেরত না দেয়া, নাকি সে যে তার কখনো এই হাটের ইজারা না পায় বাতিল করা, কি করা? আমি জানি না, আপনি কি বলেন? আমি আপনার প্রশ্নের উত্তর, কিন্তু এই প্রশ্ন করাটাই আসলে অবান্তর। যারা অপরাধটা করে, পাবলিক এটা করে কেন? কেন হঠাৎ করে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটু কিছু কয়েকটা ছাগল নিয়ে 10-12টা গরু নিয়ে ঢুকে পড়ে? করে কারণ যখনই আপনি আইনকে বাস্তবায়নে কোনো না কোনোভাবে গাফিলতি করবেন,
তদারকিতে যখন ঢিলামি দেবেন, শিথিলতা দেখাবেন, তখনই এটার অ্যাডভান্টেজ মানুষ নিতে চায়। এটা মানুষের অপরাধ প্রবণতা। প্রবলেম হলো এই অপরাধের প্রবণতায় আপনার কঠোরতা, ধরেন উত্তরের মেয়র মাঝখানে যেমন রাস্তাঘাটে কোনো কিছু জিনিসপত্র পেলে ওইখানে অকশন করে সরিয়ে ফেলতো, সাথে সাথে কিন্তু অত রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার প্রবণতা অনেকটাই কমা শুরু করেছে। তার মানে আপনার দৃঢ়তা, দৃঢ় নেতৃত্বটা এটা দরকার আছে। কারণ একজন মেয়র অথবা জেলা প্রশাসন অথবা ওনার মধ্যে কোনো সিইওর মানুষের যে সাপোর্ট ইন টার্মস অফ তাড়াতাড়ি এটা ক্লিয়ার করা, সেটা কিন্তু বিন্দুমাত্র অভাব নেই। কিন্তু ওই দৃঢ়তাটুকু সবসময় সব জায়গায় দেখানো যায় না বলেই ঘটনাটা ঘটছে। রাস্তার উপর আজকে আমি সাভার গিয়েছি, সাভার থেকে ফিরেছি, পুরো রাস্তায় 4টি জায়গায় হাটের পাবলিকরা পুরো রাস্তার মধ্যে থেকে এসে গরু টেনে টেনে নিচ্ছে, আমি চোখের সামনে দেখলাম। আর শম্পা তো আমাদের সামনে রিপোর্ট করেছে সারাদিনে। এই ঘটনাগুলো যদি আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ের মধ্যে রেখে দিই, তারপরে বাস্তবায়নের মাঠ পর্যায়ে এনশিওর করতে ব্যর্থ হই, তাহলে আমাদের মধ্যে দরকার হবে তাগিদটা তৈরি করা। আমার ধারণা যেমন সিলেটের মেয়র সাহেব কমিটমেন্ট করলেন, এই অ্যাটিটিউডটা দরকার। যদি মিজান সাহেবও আগামীকাল সকালে এই পার্টিকুলার বিষয়ে নজরদারি করেন, হয়তো এই বছরের অভ্যস্ততা আরও কিছুটা পরিবর্তন হবে। একটি কথা একটু করে পরিষ্কার করে বলি, যে সিদ্ধান্ত এবছর নেওয়া হয়েছে গত বছরে অনেক বেশি আলোচিত হওয়ার কারণে, যে ডেস্টিনেশন কোথায় যাবে সেটা ব্যানারে থাকবে, সেই অনুযায়ী তাকে প্রোটেকশন দেওয়া হবে। এটি যদি এবার একটু দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করা যায়, আমি বললাম এটার অভ্যস্ততা তৈরি হবে। অন্তত এই ঘটনার পুনরাবৃত্তি তো আমরা একদম জবনিপাত করে ফেলতে পারি। আমি এই জন্য বলছি, আইনের সিদ্ধান্তগুলো আইনি শাসনে দুর্দান্তভাবে কার্যকর করা উচিত। আপনি তো সংবাদ সংগ্রহ করতে গিয়ে বারবার নানান অভিজ্ঞতা হয়, সেখানে এই যে হাটগুলো ব্যবস্থাপনার বিষয়, বর্জ্য পরিষ্কার করার বিষয়, সেটি কেন হয় না আপনার কাছে কি মনে হয়? বা বেচা কিনা শেষ হয়ে চলে যায়। যদি আমাদের সিইও বলছিলেন যে তারা গত বছর কাউকে সেই টাকা ফেরত দেয়নি, আর কিন্তু আপনার কি মনে হয় তারা চলে যাচ্ছে, এটি কি টাকা ফেরত না দিলে বাস্তবায়ন সম্ভব পরিষ্কার করানো? আমার কাছে সবসময় মনে হয় যে টাকা ফেরত না দেওয়াটা আসলে কোনো সমাধান না। এটি সাময়িক একটি স্বস্তির বিষয় হতে পারে, কিন্তু যখনই আমরা 1 বছর দেখাবো যে এই ইজারাদার এই কাজটি করেনি, ফলে তার বিরুদ্ধে আমি এই ব্যবস্থা নিয়েছি, পরের বার কোনো ইজারাদার ওই কাজটি পুনরায় করার সাহস কিন্তু পাবে না। এবং এটি হয় না বলেই প্রত্যেকবার এই যে আফতাবনগরের হাটের ব্যবসায়ী বলেন বা অন্য হাটের ইজারাদার, অনেকেই কিন্তু অনেক বছর ধরে ইজারা নিয়ে থাকেন, স্বনামে না নিয়ে বেনামে নিয়ে থাকেন, অন্যের নামে নিয়ে থাকেন, কিন্তু মূল পরিচালক সেই থাকে। তাহলে তার তো একটি অভিজ্ঞতা আছে, সে তো জানে যে আমি এটা করব, কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। সে প্রতি বছর একই ঘটনার রিপিটেশন করে যাচ্ছে। ব্যবস্থা নেওয়া দরকার। এবং আজকে যে ব্রিফিংটি হয়েছে, ওখানে র‍্যাব যে ব্রিফিংটি করেছে, আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে বারবার করে র‍্যাব একটি কথা বলছে, কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আছে? তারা নিজেরা কোথায় নজরদারি করছে? যদি আমি সাধারণ মানুষ হিসেবে আমাকেই গিয়ে অভিযোগ করতে হয়, তাহলে তার নজরদারি, তার যে দায়িত্ব, সেটা কোথায়? সে লিখিত অভিযোগ আগে চায়, এরপরে সে ব্যবস্থা নেবে। তাহলে আমাকেই তো একবারে তাকে সহায়তা করতে যেতে হচ্ছে, সে কোথায় আমাকে সহায়তা করবে? সেটি তো কিন্তু উচিত ছিল সেই দেখে এগিয়ে আসবে সমাধান। আমি একটু সিলেট যেতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি ঢাকার কথা শুনছিলেন যে ইজারাদাররা কিভাবে হাটগুলো বর্জ্য পরিষ্কার না করে চলে যায়, আপনি সিলেটে এবার কি নিদর্শন দেখাতে চান, কি নজির দেখাতে চান? যদি আপনার যতগুলো হাট রয়েছে সিলেট সিটি কর্পোরেশনে, যদি ইজারাদাররা এটি পরিষ্কার না করে যায়, আপনি কি কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনা টিম সমস্ত প্ল্যানিং করেছেন, যারা যে রাত্রে 12টার ভিতরেই আমরা যেখানে হাট বসবে এটাকে ক্লিয়ার করা হবে, এবং মর্নিংয়ের ভিতরেই, পরের দিন মর্নিংয়ের ভিতরেই সমস্ত সিটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব। এটা আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা প্রায় 1600 লোক কাজ করবে, এবং আমাদের অনেকগুলো টিম কাজ করবে, এবং আমরা সমস্ত প্ল্যানিং আমরা শেষ করে ফেলেছি। ইনশাল্লাহ আমি নিজেই থাকবো সেখানে, এবং আমরা তদারকি করবো। সিলেটে জবাইখানা রয়েছে কটি, সেগুলো কি আদৌ কোনো ব্যবহার হবে এবারে কোরবানিতে? সত্য কথা বলতে গেলে বিভিন্ন সময় আমরা ব্যবস্থা করে থাকি, এগুলা মানুষজন করতে চায় না, সেখানে যে নির্ধারিত স্থানে তারা যেতে চান না, যেহেতু তারা তাদের নিজ বাড়িতেই করতে চান। তো এইটাকে সামনে রেখেই, বাস্তবতার নিরিখেই আমরা এগুলাকে ক্লিন করার ব্যবস্থা করব।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন। আমি একটু আবার শম্পার কাছে ফিরবো। শম্পা, জবাইখানা ঢাকাতেও কিন্তু রয়েছে, আমরা যদি বলি হাজারীবাগ অনেক পয়সা খরচ করে করা হয়েছে। আমাদের যে দক্ষিণ সিটি, মতিঝিল বা সায়দাবাদ এদিকেও রয়েছে, উত্তরে রয়েছে। আপনার কাছে কি তথ্য আছে? এগুলো কি আদৌ ব্যবহার হয়? কতটি জবাইখানা রয়েছে এবং সেগুলো কি শুধু ভাগাড়ের মধ্যে পড়ে আছে কিনা, সে উত্তর জানবো আপনাদের কাছে। তো দর্শক, তার নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম কোরবানির ঈদের হাট ব্যবস্থাপনা নিয়ে। সব আপনার কাছে ছিলাম, ঢাকার 2 সিটি কর্পোরেশনের জবাইখানা কি আদৌ আছে, ব্যবহার হয় কিনা? রাকিব, আমাদের অফিসের একদমই কাছে যে জবাইখানাটি আছে, অর্থাৎ কাপ্তান বাজারে দক্ষিণ সিটি কর্পোরেশনের কিন্তু একটি জবাইখানা আছে। দীর্ঘদিন ধরে সেটি আসলে ভূতের বাড়ি বা পরিত্যক্ত বাড়ির মতো করে পড়ে আছে। আরও একটি আছে হাজারীবাগে, কিন্তু আমরা হাজারীবাগে গিয়েছি, সেখানে একটি 3 তলা ভবন আছে যেটির কোনো ধরনের ব্যবহার নেই, এবং আমরা সেখানে দেখেছি বিদেশ থেকে নানান যন্ত্রপাতি কেনা হয়েছে, যেই যন্ত্রগুলো এখন অনেকটা জং ধরে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে লাখ লাখ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে এই যন্ত্রগুলো আনা হলো এবং ওখানে একটি জবাইখানা করা হলো, সেটির ব্যবহার নেই। এই যে অর্থের অপচয়, আমরা যদি বলি যে যখন কোনো প্রকল্প নেওয়া হয়, তখন যদি আমরা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই একটি প্রকল্প নেই, তারপরে সেটির অর্থের অপচয় ঘটে, তাহলে কেন এই প্রকল্প নেওয়া হলো সেটির বিরুদ্ধে যদি আমরা কথা না তুলি কিংবা ব্যবস্থা না নেই, তাহলে এভাবে এরকম প্রকল্প নেয়াই হবে এবং অর্থের অপচয় ঘটতেই থাকবে। কেন এটি ব্যবহার উপযোগী করা যাচ্ছে না? আমি উত্তর সিটি কর্পোরেশনের এই ধরনের একটি উদ্যোগের সাথে ডিজাইনার হিসেবে জড়িত থাকার অভিজ্ঞতা থেকে পরিষ্কার করে বলি, সারা বছর স্বাস্থ্যসম্মত গরুর মাংস, খাসির মাংস সরবরাহের প্রয়োজনে সিটি কর্পোরেশনের ম্যান্ডেট অনুযায়ী দায়িত্ব হিসেবে কসাইখানা, আধুনিক কসাইখানা তৈরি করার কথা। কোরবানিটা আলাদা, কিন্তু এটি যথাযথ সমীক্ষা এবং কারিগরিভাবে যথাযথ পরীক্ষণ বা পাইলট প্রজেক্ট না করে এই রকম হঠাৎ করে প্রজেক্ট ব্রিফকেসে করে এনে করার কারণেই আজকে অবস্থা। এটি যেমন একটা ঘটনা, কিন্তু আপনি হয়তো কোরবানির সময় আলোচনাটা তুলেছেন, একীভূতভাবে কাজটা করলে এক জায়গায় বর্জ্যগুলো হয়, সহজে সরানো যায়, সারা শহর গন্ধে ছড়ায় না, করছে না, সে প্রশ্ন আসা দরকার। আমি আপনাকে উদাহরণটা দিই, এটি অর্বাচীনের মতো একটা জায়গা এই নগরগুলোতে। আমি যে প্রতি বছর বাড়ি থেকে কোরবানি দিই, প্রতি বছর আপনার দেশ কোথাও আমি জানি না, যে কোনো জায়গায় দর্শক যারা দেখছেন আপনি জিজ্ঞেস করতে পারেন, আমাদের বাড়িগুলোতে জুম্মার নামাজের আগের জুম্মার নামাজে সবাই মিলে বসে ঠিক করে এইবার আমরা ওই জায়গায় কোরবানি দিব, ওই জায়গায় গর্ত করে সমস্ত বর্জ্য ফেলবো, ওই পাবলিকরা ভলেন্টারিলি এই কাজগুলো করবে। এটি বছরের পর বছর, গত 100 বছরের ঐতিহ্য। পুরনো ঢাকায় ও সর্দার প্রথায় একই রকমভাবে, আমি ছোটবেলাতে বড় হয়েছি, আমি জানি ওখানে এভাবে করে সর্দাররা নির্ধারণ করতো এই জায়গায় কোরবানি হবে, সবাই ওখানে গরু নিত এবং এই কাজটা করতো। এই যে বাড়ির সামনে, ঘরের সামনে, গ্যারাজের মধ্যে যেমনি করে সব দায়িত্ব, এবং আমার কনভারসেশনে শুনতেছিলেন সকল দায়িত্ব সিটি কর্পোরেশনের। এই যে সরকার মুখাপেক্ষী মানসিকতায় নিজে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার প্রবণতা, এটি কিন্তু আধুনিক বাংলাদেশের এই সময়। এবং এটা কারণ কি জানেন, আমরা সবাই মিলে বাধ্য করতে পারছি না, মাত্র এই 20 লক্ষ কোরবানি দাতা সমস্ত শহরকে 12টা বাজাবে জিম্মি করে ফেলবে, এবং এটা আমরা মেনে নিব এবং দায়িত্ব দিব সিটি কর্পোরেশন যে 8 ঘন্টার মধ্যে পরিষ্কার করেন। আমি আবারও বলছি, নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূতভাবে এগুলি করা, সেখানে কষার ব্যবস্থা রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রাখা, ছাউনি রাখা এবং পরিবহন করে তার বাড়ি পর্যন্ত নেওয়া, এই ফ্যাসিলিটিগুলো করা কোনো বিষয় না, কিন্তু এই উদ্যোগগুলো বাধ্য করতে হবে। এটা কোনো আমার চয়েস না, যেমন এটা আমার চয়েস না, নগরবাসীর দায়িত্বে। নগরের ম্যান্ডেট কি জানেন? নাগরিক হিসাবে আমার ম্যান্ডেট হচ্ছে নগরী যে আইন কানুন বানাবে এটা মানা। আমার ইচ্ছা হলে মানবো, ইচ্ছা হলে মানবো না, এই ধরনের অবস্থা কোথাও থাকে। আমি ফিরবো, আপনি নিশ্চয়ই সরকারি কাজেই অনেক দেশে ভ্রমণ করেছেন, এবং আমি জানি না কোরবানির সময় কোনো দেশে ছিলেন কিনা, কোথাও কিন্তু উন্মুক্ত ভাবে কোরবানি দেওয়া হয় না, নির্দিষ্ট জায়গা আছে, মাংসটা বাসায় দিয়ে যায়। এটি বাংলাদেশ কেন করতে পারছে না? আপনারা যদিও কসাইখানা করে রেখেছেন কোটি কোটি টাকা খরচ করে। জি ধন্যবাদ। আসলে আমাদের মন মানসিকতা প্রথমত এটি একটি বিষয়। গত কোভিডের সময় কিন্তু আপনি দেখেছেন যে এরকম কিছু কোরবানি কম হলেও কিন্তু অনেকগুলো জায়গা করে দেয়া হয়েছিল। আমরা এইবারও কিন্তু আহ্বান জানিয়েছিলাম
মাত্র কয়েকটি জায়গা, হাতে গোনা কয়েকটি জায়গা, তাও একটা ক্লাস্টার শ্রেণীর দেখে হয়তো বা তারা আমাদের কাছে অনুরোধ করেছে, আমরা কিন্তু তাদেরকে আমরা সেভাবে বানিয়ে দিয়েছি এবং সেখানে হয়তো হবে। কিন্তু এখানে আমাদের আসলে দীর্ঘদিনের একটা অভ্যাস, হয়তো কেন যে আমরা জানি না, যে তার সমাজ থেকে কিংবা একটা গ্রুপ থেকে উনি কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, হয়তো মনে করছে যে আমাদের এখনো সেই আস্থার জায়গা আমরা নিয়ে আসতে পারছি না, হয়তো জবাইখানার ঐতিহ্য ধরে রাখা ধর্মীয় থেকে হয়তো অনেকে চিন্তা করতেছে যে এইভাবে করলে হয়তো বা কোনো কারণে কোনো সমস্যা হবে কিনা, এই জন্য তার সেই সামাজিক যে বন্ধন আছে বা সমাজের মধ্যে যে কতিপয় লোক মিলে যে দিচ্ছে, সেটা যদি আমি একটা স্লটার হাউসে দিয়ে দেই কিংবা দিয়ে দেই, এটি কতটুকু হবে, সে সমস্ত বিষয়গুলো আমরা এই বাধাগুলো এখনো ভাঙতে পারছি না। এবং আমাদের এই যে ট্রেডিশন বলেন কিংবা আমাদের ঐতিহ্য বলেন, ধর্মীয় বিষয়গুলা, এগুলো আমরা এখনো পর্যন্ত আসলে ওইভাবে সহজভাবে চিন্তা করতে পারছি না যে আধুনিক যে আমাদের যে পরিবেশের জন্য সব রয়েছে, সেটাই কি মানে কাটাকাটি সব কি সুবিধা আছে কিনা, যে আমাদের হাজারীবাগের যে বিষয়গুলোতে সেটাতে তো যত একদম অত্যাধুনিক বিষয়গুলো রয়েছে। আমরা 3 বার টেন্ডার দিয়েছি, কিন্তু আসলে ওইরকম লোক পাওয়া যাচ্ছে না, এবং সেটিকে অনেকবার আরো মূল্যায়ন কম করে কিন্তু দেয়া হয়েছে, কিন্তু একদম ছোট্ট করে জানবো 20 সেকেন্ডের মধ্যে। 2 সিটি কর্পোরেশনই বলেছে যে বর্জ্য ব্যবস্থাপনা তারা ঘন্টা সময় বেঁধে দিয়েছে, এটা কি বাস্তবায়ন করতে পারবে? ঘন্টার সময় বেঁধে দেওয়াটা আমার কাছে মনে হয় একটি প্রহসন। আসলে পরিষ্কারের সঙ্গে আমি কতটা দ্রুত করতে পারছি এইটা দেখানোর কোনো সম্পর্ক নেই। আমার কথা হচ্ছে যত দ্রুত সম্ভব কোরবানি হয়ে গেল, আমি পরিষ্কার করে ফেললাম, এইখানে ঘন্টা মিনিট সেকেন্ড হিসেব করার আসলে কিছু নেই। জি ইকবাল ভাই, নিশ্চয়ই আগের মতো কিন্তু ঢাকার সেই যে একদম পুরো ঢাকা গন্ধ হতো, সেটা কিন্তু এখন হয় না, এটা মানতে হবে। কিন্তু এরপরও এখন ঘন্টার হিসেবে একটা 2 সিটি কর্পোরেশন বলেছে কেউ 8 ঘন্টা, কেউ 6 ঘন্টা, এরকম করে বলা হচ্ছে বিভিন্ন ঘন্টা। এটি কতটুকু বাস্তবায়ন হবে বর্জ্য অপসারণে? এটা কোনো অর্থ নাই। আমি সম্পার সাথে 100% একমত। আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলি, আগে মাঠে ময়দানে গিয়ে টয়লেট করতাম, আমার ঐতিহ্য, আমি সেভাবেই টয়লেট করব, এই কথা বলে আধুনিক বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা এগুলি বলছেন, সেটা যদি আমি টয়লেট করি তাহলে আমিও সমভাবে দায়ী। তার মানে এই জায়গা থেকে ঘোরার জন্য আপনাকে বাধ্য করতেই হবে। আরেকটা কথা পরিষ্কারভাবে বলি, রাস্তাঘাটে বাড়ির সামনে এই কাজগুলি করার মধ্যে শিশু, অসুস্থ মানুষগুলোকে মনোদৈহিক যে কষ্টকর অবস্থার মধ্যে আপনি ঠেলে দেন, এই অন্যায় জনস্বাস্থ্যেরই অন্যায়, মানসিক স্বাস্থ্যের অন্যায় আমি কোনোভাবেই মেনে নেওয়া সরকারের পক্ষে, সিটি কর্পোরেশনের পক্ষে কোনো কারণই দেখি না। জি ভাই, ইকবাল ভাই কোনোভাবেই কিন্তু আপনাদের আস্থা রাখতে পারছে না, এটি কেন আপনারা বাধ্য করতে পারছেন না মানুষকে? আস্থা রাখতে পারছেন না কেন সেটি বলে আমি তো এক কথাই আগেও বলেছি, সেটি হচ্ছে যে মানুষের দীর্ঘদিনের আসলে যে অভ্যাসটা, এটিকে আমাদেরকে হয়তো আরও ফেসিলিটেট করতে হবে, বিশেষভাবে আরও জবাইখানা কিংবা মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, তবেই একমাত্র সম্ভব হবে। কারণ আমরা দীর্ঘদিনের এই যে উনি যদিও গ্রামের কথা বলেছে, আমিও গ্রামেই হয়েছি, কিন্তু সেই ট্রেডিশনে বলেন ওই যে গুচ্ছ যেটি বলল, তারাও কিন্তু আসলে ওই যে মেশিনে আপনি জবাই করতে নিয়ে যান, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু তারা ওইটার সাথে রাজি হবে বলে আমি ইকবাল ভাই যে বিষয়গুলো আমার মনে হয় মিজান ভাইয়ের সাথে একটু জায়গা ক্লিয়ার করি। আমি কিন্তু পরিষ্কার করে বলেছি যে মেশিনের যে বিষয়টা, এটা সারা বছর স্বাস্থ্যকর মাংস সরবরাহের জন্য প্রয়োজন। কোরবানিটা কিন্তু তা না, এটাকে এক জায়গায় কালেকটিভিজমের মধ্যে দিয়ে করার যে ব্যবস্থা, এটি আগামী বছর থেকে কার্যকর করা মাস্ট করা উচিত। যেখানে সবাই নিয়ে যাবে, কোরবানি হবে, কসাইরা সব ওখানে থাকবে, সিটি কর্পোরেশন স্পেশাল ফ্যাসিলিটি দিবে, ব্লিচিং দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাগ দিবে, ছায়া দিবে, পানি খাওয়ার ব্যবস্থা করবে, এবং ওগুলো পরিবহনের জন্য হয়তো ফ্যাসিলিটি দিবে, তার কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে, গন্ধ ছড়াবে না। এই যে বললাম, নগরবাসীর মধ্যে মনোদৈহিক শিশু এবং অসুস্থ মানুষের মধ্যে যে একটা অসুস্থ সিচুয়েশন তৈরি করা, আমাদের করা দরকার। আরেকটা জিনিস বলেছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু কোনো সময় বেঁধে দিয়ে কোনো বক্তব্য মাননীয় মেয়র কিন্তু দেননি। আপনি কোথাও ইনস্ট্যান্স অন্তত এই বছর দেখাতে পারবেন না। এইবার বলছে হচ্ছে দ্রুততম শর্টেস্ট পসিবল টাইমের ভিতরে, কারণ আমি কেউ কোরবানি দিবে সকাল 8টায়, কেউ দিবে 10টায়, কেউ দিবে 12টায়, কেউ দিবে 4টায়, কেউ সন্ধ্যা 6টার সময়, শুধু আমি 6 ঘন্টা বা 8 ঘন্টা বেঁধে দিলে সেটি আমরা বলেছি যত দ্রুত সম্ভব সেটি করে। কারণ আমি একটা জিনিস বলতে পারি যে আমার ঢাকা দক্ষিণ সিটির বিশেষভাবে কাউন্সিলর সব জায়গায় অসুস্থ
প্রতিযোগিতা চলে, কিন্তু এই একটি জায়গাতে একটি সুস্থ প্রতিযোগিতা চলে। নিশ্চয়ই সুস্থ প্রতিযোগিতা এবার কোরবানি ভালো মতো হিসেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক কজন অতিথি ছিল, এবং সবশেষে ওই কথা বলে শেষ করতে চাই যে আমাদের অতিথি ইকবাল হাবিব বললেন যে আগামী বছর থেকে যদি এবার নাও হয়, আগামী বছর যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এবারের এই আগামী বছর কোরবানি সম্পন্ন হয়, সেই প্রত্যাশা শেষ করছে আজকের এখন প্রকাশ। দর্শক, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।